শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো। শিরোনামে আমরা বলছিলাম যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হার লজ্জার হার এবং এই শতাব্দীর সবচেয়ে বড় অঘটন কিনা ক্রিকেটে সেটা নিয়েও আলোচনা চলছে। গতকাল ক্রিকেট ইনফোর ম্যাচ শেষে আমি দেখছিলাম যে এটা ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট তারা বলছে যে ক্রিকেট হিস্ট্রিতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের হেরে যাওয়া টি-20-তে। যদিও টি-20 নিয়ে অনেক ধরনের কথা আছে, যে কেউ যে কোনো দল যে কাউকে হারাতে পারে, সেটা নিয়ে বিশ্লেষণ করব হাবিবুল বাশারের সঙ্গে। আপনাদের মত কি আমরা জানতে চাই, আপনাদের বক্তব্য কি আমরা শুনতে চাই। আপনারা ফোন করতে পারেন আমাদেরকে, স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনাদের প্রশ্ন, মতামত, যে কোনো বক্তব্য আমাদেরকে শেয়ার করতে পারেন। হাবিবুল বাশার, প্রথমেই আপনার মূল্যায়ন জানতে চাই যে কতটা অবাক হয়েছেন আসলে, মানে অবাক না স্তম্ভিত না কি, আমি জানতে চাই আপনার প্রতিক্রিয়া। অবাক, খুব অবাক হয়েছে মিনস স্তম্ভিত বলতে পারেন, অবাকের থেকে ভাষা নেই, কোনো ভাষা নেই বলতে পারেন ডেফিনেটলি। দেখুন, ইউএসএ টিম যে একদম খারাপ না জানতাম, ইউএসএ টিমের সম্বন্ধে কিছুটা ইনফরমেশন ছিল। তারা কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল প্লেয়ার অথবা ফার্স্ট ক্লাস প্লেয়ার যারা কম বেশি ক্রিকেট খেলেছেন তাদেরকে নিয়েই কিন্তু দল গঠন করেছে। ইনফ্যাক্ট জিম্বাবুয়ে সিরিজের পরে এই সংখ্যাটা কিন্তু কিছুটা ছিল। আমি অবাক শব্দ আবার বলবো না, স্তম্ভিতই বলবো, কারণ মনে হয়েছিল যে বাংলাদেশ ওভারকাম করে যাবে। বাট জিম্বাবুয়ে সিরিজের পরে কিন্তু সংখ্যাটা জেগেছিল, বিকজ আমার কাছে ইউএসএ টিমে যেইটুকু ইনফরমেশন ছিল, জিম্বাবুয়ে টিমেতে বেটার টিম ইউএসএ, এইটুকু জানতাম বর্তমান পরিস্থিতি এই ফরম্যাটে। তো বলি না ব্যাটিং এর দিক দিয়ে, কারণ তাদের কিছু জেনুইন পাওয়ার হিটার আছে যেটা জিম্বাবুয়ে টিমের অতটা ছিল না এই মুহূর্তে। এই জিম্বাবুয়ে টিমের আমরা তো জিম্বাবুয়ে টিমের সাথে জিতেছি 4-1, বাট ওই স্ট্রাগল, সিরিজটা কিন্তু আমরা স্ট্রাগল করেছি। ইট কুড গো আইদার ওয়ে, অন্যদিকে যেতে পারতো যদি জিম্বাবুয়ে একটু ভালো ক্রিকেট খেলতে পারতো। সেখানে কিন্তু তাদের ব্যাটিংটাও ভালো হয়নি, একটু সংখ্যা জেগেছিল। বাট তারপরও বাংলাদেশ টিম প্লেইং ফর সো মেনি ইয়ার্স, আমরা ফুল টিমটা সাথে পেয়েছি, সবাই কম বেশি খেলছে, আমাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি। দেখুন, কোরি অ্যান্ডারসন ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট এখন কিন্তু কোরি অ্যান্ডারসন মাস্টার্স খেলছে, এই লাস্ট মাস্টার্স টিমের সাথে খেলছে, যারা এক্স প্লেয়ার, যারা খেলা ছেড়ে তাদের। তো এরকম, এবং ইউএসএ টিমটা কিন্তু গোছানো হয়েছে ম্যাক্সিমাম প্লেয়ার যারা আগে খেলতেন তাদেরকে নিয়েই, এবং এভারেজ বয়সে দেখলাম 30+ সো এরকম দলের সাথে আমাদের হেরে নেওয়াটা আসলে আমি মানতে পারিনি, মানতে পারছি না, আমি স্তম্ভিত। আই হোপ যে এখানে আমরা পুল ব্যাক করতে পারবো, বিকজ যেই যদি আমরা যেই যুক্তি দেখাই, আমার মনে হয় কোনো যুক্তি দেখানো উচিত না, আমাদের মেনে নেওয়া উচিত। আমরা ভালো ক্রিকেট খেলিনি ডেফিনেটলি এই দলের সাথে। আপনি বলছিলেন একটু আগে টি-20 ফরম্যাট এনিথিং ক্যান হ্যাপেন, ইট ইজ ট্রু, এনিথিং ক্যান হ্যাপেন, বাট আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, বাট ওয়ার্ল্ড কাপের আগে এরকম সিরিজের আগে এরকম হার আসলে মেনে নেওয়া কঠিন। দর্শকরাও মেনে নিতে পারছেন না। আমাদের সঙ্গে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন দর্শক, আমরা তার ফোনটি নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চট্টগ্রাম থেকে আব্দুল জব্বার বলছি। জি জি ভাই, আমি বলতে চাচ্ছি যে এক প্রান্তে আগলে রাখতে হতো তামিম ইকবাল, যদি থাকতো তাহলে অন্য প্রান্তে উইকেট পড়তো না। তামিম ইকবাল অথবা আরেকজনকে অপশনও যদি থাকতো এক প্রান্তে, অন্য প্রান্তে উইকেট যেত না। অভিজ্ঞতার প্রয়োজন ছিল, আর এই মুহূর্তে তামিম ইকবালকে জরুরি, ভীষণ জরুরি আমার। আচ্ছা, আপনি মনে করছেন যে তামিম ইকবাল থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো? অন্যরকম হতো। আর এখন আমার যে কোনো ভাবে আমার তামিম ইকবাল দরকার, প্লিজ। আচ্ছা, আর এটা সেটা হয়তো এই মুহূর্তে বাংলাদেশ জি জিম্বাবুয়ে আর কেনিয়ার দিকে যাচ্ছে কিনা আমার এটা নিয়ে সন্দেহ হচ্ছে এখন। আচ্ছা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ, সেটা নিয়ে সন্দেহ হচ্ছে। আমরা তামিম ইকবাল নিয়ে আসলে এই মুহূর্তে সমাধানের কোনো সুযোগ নেই। বিশ্বকাপ দল ইতিমধ্যে ঘোষণা, কেউ যদি কোনো কারণে না পড়েন তারপরে অন্য আলোচনা। তামিম ইকবাল এই ফরম্যাট থেকে ইতিমধ্যেই রিটায়ার করেছেন। তামিম ইকবালের প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু জিম্বাবুয়ে কেনিয়ার পথে বাংলাদেশ যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা কথা বলবো হাবিবুল বাশারের সাথে। আরও একজন দর্শকের ফোন নিয়ে একবারে আলোচনা করব। আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমি রাজশাহী থেকে বলছি। জি জি, আমরা শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে বাংলাদেশের যে ওপেনিং কম্বিনেশনটা করতেছে, সেখানে যে লিটন দাসকে, তিনি অফ ফর্মে আছে, তাকে প্রতিনিয়ত খেলিয়ে যাচ্ছে। তার জায়গায় অন্য কোনো ওপেনিং যদি করাতো তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য অনেক উপকার হতো আর কি।
লিটন দাসকে ছাড়া কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ হেরে গেছে, সেইখানেও কিন্তু আপনাকে মানতে হবে যে লিটন দাস লাস্ট ম্যাচটা ছিল না জিম্বাবুয়ের বিপক্ষে, সেখানেও কিন্তু বাংলাদেশ হেরে গেছে। সুতরাং এবং লিটন দাসকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রাখা হয়েছে, তাকে না খেলালে আসলে সমাধান কোথায় আমি জানি না। আমি দুটো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। হাবিবুল বাশার, প্রথম প্রশ্ন, একটা ওভারঅল পিকচার যে জিম্বাবুয়ে কেনিয়ার মতো বাংলাদেশ হয়ে যাচ্ছে কিনা, এটা কালকে রাত থেকে আজ পর্যন্ত ট্রল হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে, এবং সেটা থামানোর কোনো উপায় নেই। বাংলাদেশ যে কাজ করেছে সেখানে আসলে এখানে এইটা আমি কিভাবে থামাবেন আমি জানি না, কিংবা থামবে সেটাও আমি জানি না, কিন্তু জিম্বাবুয়ে কেনিয়ার মতো হয়ে যাচ্ছে, এটা একটা বড় স্টেটমেন্ট কিনা, মানে এখনই এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সুযোগ আছে কিনা? আমাদের খুব পপুলার স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট আমি প্রায় দেখি। প্রথম কথা হচ্ছিল, প্রথমে শেষ কথা, জিম্বাবুয়ে কেনিয়ার মতো বাংলাদেশ কখনো হবে না। জিম্বাবুয়ে কেনিয়া কেন হয়েছে হিস্ট্রিটা অনেকে হয়তো জানেন না। কেনিয়া একটা সময় খুব ভালো ক্রিকেট খেলতো, একটা ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালেও কোয়ালিফাই করেছে 2003 ওয়ার্ল্ড কাপে। আর জিম্বাবুয়ে টিমটা তো অল না, আমরা জানি না, এখনকার লোকজন হয়তো জানবে না আমরা যেই দলটার সাথে খেলেছি সেই দলটা কেমন ছিল। গ্র্যান্ড ফ্লাওয়ার, অ্যান্ডি ফ্লাওয়ার, সেই দলের সাথে এই দলের কোনোদিন তুলনা হবে না, 10 আর -5 বলবো আমি। বাট ওদের ক্রিকেটটা হয়ে গেছে বিকজ কেনিয়ার লোকালরা ক্রিকেট খেলতেন না, তারা এই কিছুটা যারা মাইগ্রেটেড তারা খেলতেন কেনিয়া, কিন্তু ক্রিকেটটা পপুলার না। সেম গজে জিম্বাবুয়ে প্লেয়াররা মাইগ্রেট হয়ে গেছে অন্য দেশে, জিম্বাবুয়ে সেম প্রবলেম আছে। তো এই জন্যই কিন্তু ওদের ক্রিকেটটা ডিটোরেট করেছে, তাদের ক্রিকেটটা আগায়নি, ক্রিকেটটা আগাচ্ছেও না, বিকজ স্থানীয়রা যদি ক্রিকেট না খেলে, যদি যেই স্পোর্টসটা খেলে না সেই স্পোর্টসটা আসলে আগানো খুব কঠিন। এই জন্যই কিন্তু ওদের ক্রিকেটটা নিচে নেমে গেছে, ওইখান তার এগোয়নি, বরং নিচে গেছে। বাংলাদেশ এটা হবে না, বাংলাদেশ সবাই ক্রিকেট খেলে। আর লুক, এই পারফরমেন্স নিয়ে তো আমরা সবাই কথা বলছি, এটা মেনে নেওয়া সম্ভব, একেবারে সম্ভব না, কারণ আমরা গিয়েছি, আমি পার্সোনালি ফিল করি এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে গিয়েছি। আমাদের যখনই দু একটা হার হয়, খারাপ হয়, আমরা এই ট্রলটা করি, এই তুলনাটা করি, বাট আমার মনে কেন করা উচিত মানে বলে দিলাম। পারফরমেন্স আমরা কথা বলতেই পারি, পারফরমেন্স আমাদের ভালো আমরা আশা করতেই পারি, কারণ হচ্ছিল আর দল যখন হয়ে যায়, আমাদের তো একটা ট্রেন্ড আছে, দল যখন হয়ে যায় দলের বাইরে যারা আছে তাদের ফ্যাক্ট হচ্ছিল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আমাদের এই দলটা ওয়ার্ল্ড কাপে গিয়েছে, এই দলটা ওয়ার্ল্ড কাপ খেলবে, এই দলটার প্লেয়ারদেরকে কীভাবে সেট করবে, এই দলটাকে নিয়ে কীভাবে পারফর্ম করবে, টিম ম্যানেজমেন্ট আসলে সেটাই চিন্তা করছে বলে আমি জানি। আরও দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই আজকে অনেকগুলোই, দর্শকের কথা শুনতে চাই, রাগ ক্ষোভ সবই আমরা শুনতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমি সাদেক নন্দীপাড়া থেকে বলছি। জি, আচ্ছা, আমার কথা হচ্ছে যে এখানে হাবিবুল বাশার প্রাক্তন অধিনায়ক বাংলাদেশ টিমের খেলোয়াড় আছেন, তো উনিও সিলেক্টর ছিলেন। জি, এখন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মতো একটা বড় বোর্ড, যারা কোটি কোটি টাকা ব্যয় করে আমরা কোচ, বিভিন্ন টাইপের কোচ বিভিন্ন ধরনের নিয়ে আসছি, কিন্তু সেই তুলনায় যে এই ধরনের যে ডিজাস্টারগুলো ঘটছে, এতে খেলোয়াড়দের দায়বদ্ধতা, নির্বাচকদের দায়বদ্ধতা এবং বোর্ডের দায়বদ্ধতা কতটুকু? ওনাদেরকে কি এখন আমরা 24 বছর আগের ক্রিকেট শিখাবো, বেসিক শিখাবো, না আমরা আসলে অন্যান্য টিমের সাথে, আমরা যেহেতু আইসিসির পূর্ণ সদস্য, আমরা পূর্ণ সদস্যের মান রাখবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন কিংবা মতামত, ক্ষোভ যেটাই বলি আমরা সেটার জন্য। আরও একজন আছেন দর্শক, আমরা তার ফোনটি নিব। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত যেটাই আমাদের জানাবেন। ঝিনাইদহ থেকে মিল্টন বলছিলাম। জি, আরেকবার বলবেন। ঝিনাইদহ থেকে মিল্টন বলছিলাম। জি জি, বলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিগত কয়েক বছর ধরে আমাদের পারফরমেন্স দেখছি লোয়ার লেভেলে যাচ্ছে। আমাদের বোর্ড তো 900 কোটি টাকার বোর্ড, তাহলে ক্রিকেট উন্নয়নে গ্রাস লেভেল, স্কুল ক্রিকেট, মানে রুট লেভেলে কোনো খেলা নেই, তাহলে এই টাকাটা কি বোর্ড পরিচালকদের জন্য না ক্রিকেটের উন্নয়নে ব্যয় হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবার প্রশ্নের ধরন এক, এবং যেটা বললেন যে খুব পপুলার প্রশ্ন, এই প্রশ্নগুলোই আসছে বারবার। দর্শক আরও একজন আছেন, আমরা একবারে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে চাই, সংক্ষেপে দিতে চাই সবগুলো উত্তরই। দর্শক পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ইঞ্জিনিয়ার জুবায়ের বলছিলাম, ঢাকা আদাবর থেকে। জি, জুবায়ের ভাই বলেন। ছোটবেলা থেকেই ক্রিকেটকে খুব পছন্দ করি। জি, আমার একটা হাবিবুল ভাইয়ের কাছে প্রশ্ন এবং আপনার কাছেও প্রশ্ন, যেখানে আমরা ব্যাকআপ হিসেবে তানজিম তামিমকে নিয়েছি এবং আমরা ফিউচারে তানজিম তামিমকে চিন্তা করতেছি, সেক্ষেত্রে কেন বারবার লিটন দাসকে
ওপেনিং এখনো চেষ্টা করতেছি। এটা কি আচ্ছা। মানে আমরা মানে বুঝি না, কি সাধারণ মানে সেন্সে করতেছি না আপনার কি অসাধারণ মত যে sense এ লিটন দাস স্কোয়াডে আছে কিন্তু লিটন দাস বসে থাকবে পুরোটা সময়, এরকম কিছু, নাকি তানজিদ তামিম পুরোটা খেলবে ওয়ার্ল্ড কাপ? মানে আপনার ব্যক্তিগত মতামত কি? তানজিম তামিম যেহেতু ফর্মে আছে তাকে আচ্ছা, ওখানে তাকে খেলানো কেন উচিত। ওটা ওই এনভায়রনমেন্টের সাথে শুট করা হচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন পেয়েছি। সবার বক্তব্য একটা, আপনি বুঝতে পারছেন যে মানুষ ক্রিকেট ভালোবাসে, সেই কারণে তারাও কষ্ট পেয়েছে, আপনার মতো স্তম্ভিত কিংবা কেউ কেউ আসলে প্রকাশও করছে সেই কষ্টটা। একজন প্রশ্ন করেছেন তানজিদ, শেষ থেকে আসি, যে তানজিদ তামিম কেন নেই। আরেকজন প্রশ্ন করেছেন লিটন দাসকে নিয়ে। দুটো প্রশ্নের উত্তর একসাথে যদি আপনি দেন, যে লিটন দাসের এই অফ ফর্ম নিয়ে প্রশ্ন হচ্ছে এবং জিম্বাবুয়ে সিরিজ থেকেই হচ্ছে, তার আগে থেকে হচ্ছে, এবং সামনেও হবে কিনা আমি জানি না। আই হোপ যে হবে না, সেটা বাংলাদেশ দলের জন্য খুব দরকার হবে। জি। আমাদের তানজিদ তামিমকে খেলানো হয়নি। আই থিঙ্ক তানজিদ তামিম উইল প্লে। আমাদের টিম ম্যানেজমেন্ট চিন্তা করছেন, যেহেতু লিটন যদি না খেলে একসাথে 3 জন পরপর লেফট হ্যান্ডি ব্যাটসম্যান হয়ে যায়, এটা ডেফিনেটলি তাদের মাথায় কাজ করছে। বিকজ নাজমুল শান্ত লেফট হ্যান্ডি, সৌম্য সম্পর লেফট হ্যান্ডি, যে তামিম খেলে পরপর 3 জন লেফট হ্যান্ডি হয়ে যায়। তারপর সাকিব আল হাসান আছেন, এক দলের টপারের 4 জন লেফট হ্যান্ডি হয়ে যায়। ইটস এ কনসার্ন। আমার মনে হয় সেই জন্য টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছেন লিটনকে ফর্মে ফিরিয়ে আনতে, খেলানোর মাধ্যমে তো ফর্মে ফিরাতে হবে, বাইরে বসলে তো ফিরতে পারবে না। আনফর্চুনেটলি লিটন দাসকে নিয়ে সবাই চেষ্টা করছেন। আই এম নট টু শিওর লিটন দাস কতখানি চেষ্টা করছেন, বিকজ আমরা দেখছি তিনি বলছেন যে হি ইজ ট্রাইং ভেরি হার্ড, বাট আমার মনে হয় যে এই মুহূর্তে লিটনের স্কিল থেকে মেন্টাল স্কিলটা ডেভেলপ করা খুব ইম্পর্টেন্ট। আই ডোন্ট থিঙ্ক হি ইজ থিঙ্কিং ক্লিয়ারলি। কারণ তিনি যে ধরনের খেলোয়াড়, লিটন দাস কিন্তু চেষ্টা করছেন, বিকজ স্টিল আমার মনে হয় এখনও স্ট্রাইক রেট লিটন অনেকের থেকে বেশি, প্রবলি 129, এবং লাস্ট 1 বছর ধরে কিন্তু লিটন বেশ সাকসেসফুল, বিপিএলও খারাপ ব্যাটিং করেনি, যার জন্য তার উপর টিম ম্যানেজমেন্ট চেষ্টা করছেন তাকে ফিরে আনতে। লিটন রান করলে যেটা সুবিধা হবে, ব্যাটিং অর্ডারটা ঠিক হয়ে যায়, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো সৌম্য ভালো না করলে তামিম চলে আসবেন। আমি পার্সোনালি ফিল করি তামিমের খেলা উচিত, বিকজ হি ইজ ইন গুড ফর্ম। সৌম্য সরকার গুড প্লেয়ার, বাট লুকস কালকে খেলা দেখে মনে হয়েছে যে ইউএসএতে হয়তো এই ধরনের উইকেট আমাদের খেলতে হতে পারে। স্লো উইকেটে সৌম্য অত ভালো প্লেয়ার নয়, তামিম হয়তো আরও একটু বেটার ফর্মে আছে। এবং T20 সাচ এ ফর্ম্যাট যেখানে ইনফর্ম প্লেয়ারদের জন্যই ফর্ম্যাটটা, অফ ফর্ম প্লেয়ারদের কিন্তু সুযোগ নাই এখানে ভালো করার, বিকজ T20 আপনি সেই সুযোগটা দেবে না নিজেকে একটু সময় দিতে। সেক্ষেত্রে হয়তো আমার ধারণা তামিমই খেলবে। টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করছেন যে এই দুজনের মধ্যে কে ভালো করে, সেখানে হয়তো একজন চেঞ্জ হবে। বাট আমার মনে হয় যে মানে সেইখানে চয়েসটা আপনার 1 নম্বর চয়েস তানজিদ তামিম। আমার তামিম সাথে অনেক আমি খুব খুশি হব যে লিটন পারফর্ম করে, তাহলে লেফট হ্যান্ড রাইট, হ্যাঁ লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন ঠিক হয়। আদারওয়াইজ অন্য কাউকে হয়তো চেষ্টা করবে এখানে, যাই না, কারণ তাহলে পরপর 4 জন টপার লেফট হ্যান্ড অপশন কই এই টিমে, কোথায় অপশন? আরো একজন দর্শক আছেন, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলেন। হ্যাঁ, আমি হাবিবুল বাশার ভাইকে প্রশ্ন করতে চাই। তার খেলা আমি ওসমানী স্টেডিয়ামে, নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে খুব কাছে থেকে দেখেছি। নারায়ণগঞ্জের লিগ খেলেছে, তিনি একজন বিজ্ঞ একজন লোক। হ্যাঁ, তার কাছে আমি প্রশ্ন করতে চাই, বর্তমান যে আমাদের অবস্থা, প্রতিটা খেলা শেষ হলে অধিনায়ক বললে শিখতেছি, হ্যাঁ শিখতেছি, এটা আমরা কতদিন শুনবো? আর এমন একটি দলের সাথে, যুক্তরাষ্ট্রের সাথে, হ্যাঁ, আমাদের এই হার কি আমরা কি মেনে নিতে পারি? ধন্যবাদ আপনাকে। আমরা কি মেনে নিতে পারি না, অলরেডি হাবিবুল বাশার বলেছেন। আরো একজন দর্শক আছেন, আমাদের অনেক ফোন আসছে আজকে। দর্শক প্রশ্ন এবং মতামত যেটাই হোক খুব সংক্ষেপে বলবেন আমাদেরকে। জি, আমি মোর্শেদ ফোন দিয়েছিলাম ময়মনসিং থেকে, ঠিক আছে? জি। আমার কথা হচ্ছে, কালকে খেলা আমি পুরোটাই দেখছি বসে বসে, কিন্তু খেলার মধ্যে আমার যেটা মনে হলো যে তারা অনেকটা ঢিলে ঢালা ছিল, বোলিং এর সিকোয়েন্স ঠিক ছিল না কালকে, বোলিং এ ভালো ছিল না, বোলিং এর সিকোয়েন্সটা আমার কাছে মনে হলো যে পুরোপুরি মানে ভুল পথে যাচ্ছিল আর কি। যেমন শেষ ওভারটা মাহমুদুল্লাহ করানো হলো, শেষ ওভার মাহমুদুল্লাহ কেন? জি, গুরুত্বপূর্ণ পয়েন্ট। জি, বলার কিন্তু ছিল, তাহলে কেন মাহমুদুল্লাহকে দিয়ে করানো হলো? বলার ছিল কেন মাহমুদুল্লাহ? সাকিব আল হাসানের 1 ওভার বাকি ছিল, রিশাদ হোসেনের 2 ওভার বাকি ছিল, কেন মাহমুদুল্লাহ রিয়াদ? আচ্ছা, প্রশ্ন আমরা নিলাম, আপনার এই উত্তরগুলো আমরা দিব। অনেকগুলো প্রশ্ন একসাথে জমা হয়েছে আমাদের দর্শকদের, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন দিচ্ছেন আপনারা। আমরা উত্তরগুলো নিয়ে ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন।
কারো কাছেই আসলে কাম্য যেমন ছিল না, মেনে নিতেও তারা পারছে না। হাবিবুল বাশারও স্তম্ভিত আমাদেরকে বলেছেন। হাবিবুল বাশার, আমরা ছোট ছোট করে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। একদম শেষ প্রশ্ন করেছেন যে বোলিংটা আমাদের ভালো হয়নি, ব্যাটিংটার চেয়ে আপনি বোলিংটা নিয়ে চিন্তিত হয়েছেন কালকের পারফরমেন্সে। লাস্ট ওভার কেন আমরা মাহমুদুল্লাহকে দিলাম, ফার্স্ট ওভার কেন মাহমুদুল্লাহকে দিলাম? উইকেট যেমন কালকে দেখেছি, এক্সপেক্টেড যে আমেরিকার উইকেটগুলি একটু এরকম হবে, একটু স্লো থাকবে, একটু হয়তো টার্নিং থাকবে। সেই জন্য কিন্তু জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচগুলি যখন আমরা মিরপুরে খেলেছি ওই কনসেপ্ট মাথায় নিয়ে কিন্তু উইকেটটা বানানো হয়েছিল। যদিও ক্যাপ্টেন বলেছেন যে জিম্বাবুয়ের সাথে উইকেটের জন্য তাদের একটু কনফিডেন্স লো হয়েছে, উইকেট ওয়াজ নট টু গুড সে বলেছেন। ইন জিম্বাবুয়ে দ্যাটস হোয়াই ব্যাটারস আর স্ট্রাগলিং। আই ডোন্ট থিংক সো, বিকজ এই উইকেটটা বানানো হয়েছে ওই কনসেপ্ট থেকে যে আমেরিকায় যে উইকেটটা এমন হবে। কালকে যেমন উইকেট আমরা দেখেছি, এবং মোস্ট লাইকলি টু ওয়ার্ল্ড কাপে হয়তো উইকেট এমন থাকতে পারে যখন আমরা ইউএসএ পার্টটায় খেলবো। এবং ওয়েস্ট ইন্ডিজ উইকেট যে খুব ফ্ল্যাট উইকেট তা কিন্তু নয়, আমাদের মনে এরকম উইকেট খেলা হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমি বলবো যে 10 রানে তো শর্ট, নট খুব বেশি আমি শর্ট বলবো না। যদি আরো ইউএসএ টিম বলে হয়তো আমাদের আশাটা আরো বেশি ছিল, শুড হ্যাভ স্কোরড 180। যেহেতু টিমটা ইউএসএ, বোলিং কিন্তু তাদের ওরকম আহামরি কিন্তু বোলিং নয়। আমরা যখন মূল ওয়ার্ল্ড কাপ খেলবো তখন বোলিংই তো আরো ভালো হবে, বেটার স্পিনার, বেটার বোলার। তো সেই ক্ষেত্রে রানটা আরো বেশি আশা করা হচ্ছিল। বাট ইউএসএর মতো টিমকে 150 করানোর পরে আমার মনে হয় আমাদের আটকানো উচিত ছিল। আমরা কিন্তু একটা সময় তাদেরকে মোটামুটি ধরে ফেলেছিলাম। 24 বলে 53-54 রান বাকি। ওইটা ওই উইকেটে ইট ওয়াজ নট মানে একদমই অ্যাকসেপ্টেড না, যে যখন এরকম উইকেটে আপনি 24 বলে 50 প্লাস রান, এটা আমরা আসলে আমাদের মতো টিম এফোর্ট করা উচিত হয়নি। তা কেন মাহমুদুল্লাহ লাস্ট ওভার, এটার কোনো ব্যাখ্যা আপনার আছে? আমি জানি কেন মাহমুদুল্লাহ, বিকজ আমার কাছে আমি যেটুকু আমার কাছে ব্যাখ্যা আমি জানি, মানে আমি যেটা মনে করি যে দুজন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ব্যাটিং করছিলেন, যার জন্য হয়তো ক্যাপ্টেন চিন্তা করেছিলেন লেফট হ্যান্ডি বোলার, লেফট হ্যান্ড স্পিনার অ্যাডভান্টেজ হবে, রাইট হ্যান্ড অফ স্পিনার এসেছেন। বাট মাহমুদুল্লাহ, আই নো হি হ্যাজ ডান ইট পাস, বাট রিসেন্টলি কিন্তু এখন কিন্তু অত রেগুলার বোলিং করেন না, ইভেন বিপিএলে কিন্তু অত রেগুলার বোলিং করেনি। আমি সাকিব আল হাসান লেফট হ্যান্ডি বোলার, লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ব্যাটিং করছেন, বাট স্টিল ওই সময় সাকিব আল হাসানকেই দেওয়া উচিত ছিল আমি মনে করি, বিকজ ক্যাপ্টেন হলে তাই করতেন। অবশ্যই ইজ দ্য বেস্ট পিক। আমি এটা সবসময় এগ্রি করি না যে লেফট হ্যান্ডি ব্যাটসম্যান মানে রাইট হ্যান্ড অফ স্পিনার, কিন্তু এটা বাংলাদেশের ক্রিকেট একটা ট্রেন্ড। বাট আপনাকে অফ স্পিনার হতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কোয়ালিটি। আমি তাহলে আমি বলি আমি অফ স্পিন করতে হবে, আমিও করতে পারি। ব্যাপারটা আসলে এরকম নয়। আমার মনে হয় ওই সময় আপনার যে টিমের বেস্ট বোলার ছিল সাকিব হাসান, তাকে ট্রাই করা হচ্ছিল। দর্শকদের আরো প্রশ্ন ছিল যে বাংলাদেশ শিখছি, শেখার কবে শেষ হবে? এই প্রশ্নটা সবসময় ক্যাপ্টেন বলেন যে আমরা শিখছি, ব্যর্থতা থেকে আমরা পরের ম্যাচে ভালো খেলবো। একজন বলেছেন যে 900 কোটি টাকার বোর্ড, আমরা কি আসলে রুট লেভেলের ক্রিকেট নিয়ে চিন্তা করছি কিনা? আমাদের এইজ লেভেল ক্রিকেট, স্কুল ক্রিকেট এগুলো হচ্ছে না, হচ্ছে, কিন্তু কেমন হচ্ছে সেটা নিয়ে আমার প্রশ্ন। দুটোকে আমি যোগ করে একসাথে যদি উত্তরটা দেন। আমার মনে হয় যে হচ্ছে, আপনি হচ্ছে, মানে স্কুল ক্রিকেট হচ্ছে, এজ লেভেল হচ্ছে, একটা ভালো টিম কিন্তু কাজও করছে। আমার মনে হয় গ্যাপটা হচ্ছে যেটা আমার কাছে মনে হয় যে আন্ডার 19 এর পরের লেভেলটাতে, আন্ডার 19 টু ন্যাশনাল টিম, এইচপি এবং বাংলা টাইগার্স আমরা চেষ্টা করছি। এই জিনিসটা এই প্রোগ্রাম ধরে শুরু হয়েছে, বাট এই প্রোগ্রামটা আরো ভার্সলি হওয়া উচিত বলে আমি মনে করি। ওইখানে বেটার কোচেস, বেটার কোচিং প্রোগ্রাম নিয়ে শুরু করা, বিকজ আমরা কিন্তু আন্ডার 19 পর্যন্ত খুব ভালো খেলি, তারপরে যে গ্যাপটা থাকে 2-3 বছর, ওইখানেই কিন্তু আমরা আসলে আমার মনে হয় আরো ভালো কোচিং আমাদের প্রয়োজন। কোচিং এর সাথে আমার মনে হয় একটা কম্পিটিটিভ কোনো লেভেল থাকা উচিত। খালি কোচিং, আমাদের জানি যে এইচপি আমরা 6 মাসের জন্য একটা কোচিং হবে, কম্পিটিটিভ লেভেলের ক্রিকেট খেলা। আপনি মনে হয় যেটা বলতে চাচ্ছেন যে আমি ফিল করি শুধু এইচপি এবং আন্ডার 19 শুড ট্যুর মোর অফেন, অন্য দেশে যে খেলা এবং বা অন্য দেশ থেকে খেলা আসে। বিকজ আই ক্যান রিমেম্বার আমরা একটা ট্যুর করেছিলাম হাই পারফরমেন্স টিম, আমি দলটার সাথেও ছিল, আমরা ইংল্যান্ড গিয়েছিলাম খেলতে উইথ মাইনর কাউন্টিজ টিমের সাথে। ওই টিম থেকে প্রায় 6টা প্লেয়ার কিন্তু এখন ন্যাশনাল টিমে খেলছে। ওটা কাজে লেগেছে। একদম লাস্ট প্রশ্ন, যে ক্রিকেটারদের জবাবদিহিতা থাকা উচিত কিনা এই ব্যর্থতার পর, কিংবা এই সিরিজে যদি বাংলাদেশ আরো খারাপ করে, এই ওয়ার্ল্ড কাপে আরো খারাপ করে, ক্রিকেটারদের জবাবদিহিতার জায়গাটা আসলে কোথায়? জবাবদিহিতা তো আসলে থাকে, সবসময় থাকে, যে তা নয় ক্রিকেটাররা ভালো না করে দল থেকে বাদ পড়ে যান, এটাই তাদের সবচেয়ে বড় শাস্তি। তাদের সবচেয়ে বড় শাস্তি। তাছাড়া ইচ্ছা করে তো কেউ খারাপ খেলেন না, ক্রিকেটাররাও জানেন যে তাদের দলের টিকে থাকতে হলে কিন্তু পারফর্ম করতে হবে। তো জবাবদিহিতা আসলে ক্রিকেটারদের জন্য এইখানে। একদম শেষ কথায়, ওয়ার্ল্ড কাপ এর পরেও কি ভালো কিছু করবে আশা করেন? কন্ডিশন কঠিন, ডেফিনেটলি কঠিন, বাট কন্ডিশন যেমন দেখছি এরকম কন্ডিশনে কিন্তু বাংলাদেশ খুব যে পিছিয়ে থাকবে তাও না। আই স্টিল বিলিভ বাংলাদেশ পুল ইট আপ, আমরা পুল করব আমি আশা করছি, বিকজ আমি সেটা মনে প্রাণে চাই। ধন্যবাদ আপনাকে হাবিবুল বাশার। কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্স, বিশ্ব আসরের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো না। 2021 টি-20, 2022 টি-20, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, আর এবার 2024 টি-20 বিশ্বকাপ অপেক্ষা করছে। লাস্ট 3টা বিশ্ব আসরে কিন্তু বাংলাদেশ ভালো খেলতে পারেনি। এবার সেই ধারাটা চেঞ্জ করুক বাংলাদেশ। আমরা চাই প্রথম ম্যাচের হারের পরেও বাংলাদেশ দলের সমর্থনে কিন্তু আমরা থাকবই, যতই সমালোচনা ক্ষোভ আমাদের থাকুক। সবাই ভালো থাকবে।